মনে হয় অনেকটা দেরি হয়ে গেছে। এবার ব্যাপারটা পুলিশে জানানো উচিত। না দাদা না, এখন একটু অপেক্ষা করি, হয়তো এসে যাবে। কিছু খবর পেলেন অমৃতার? আমার মনে হচ্ছে এখনই পুলিশকে ইনফর্ম করা দরকার। আরে আপনি এটা বলতে পারেন, কারণ আপনার ভাগ্নিকে কেউ চেনে না, কিন্তু আমাদের পরিবারের নাম যদি একবার পুলিশ স্টেশনে যায় তাহলে আমাদের সব মান সম্মান নষ্ট হয়ে যাবে। ফোনটা দে। এই, পুলিশকে ছাড়, প্রতিবেশীরাও যেন জানতে না পারে। কি লজ্জার কথা, দুদিনও বিয়ে হয়নি, এখনই বউ পালিয়ে গেল। এসব তোর ওই কাকার শিক্ষার ফল। সেদিন খুব শিক্ষা দিচ্ছিল তো, বলেছিল পরিবারে মানিয়ে নেওয়ার বোঝা, সম্পর্ক মানিয়ে নেওয়ার বোঝা, এটা হলো তারই ফল। কাকু, আমার মনে হচ্ছে এক্ষুনি পুলিশ স্টেশনে ইনফর্ম করা উচিত। না, আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত। ঈশানী নম্রতাকে খুঁজে আনতে পারে, ওই আমাদের শেষ ভরসা। উপরওয়ালা নম্রতাকে ভালো রেখো। আমি কথা দিচ্ছি যে আমি কখনো তোকে ছেড়ে যাব না। আই লাভ ইউ। অনেক অনেক ধন্যবাদ উপরওয়ালা, এটা নম্রতা না, অনেক অনেক ধন্যবাদ। অ্যাম্বুলেন্স ডেকেছো? হ্যাঁ স্যার, 2 মিনিটে চলে আসছি, আমি এক্ষুনি কথা বললাম। নম্রতার যেন কিছু না হয়। এতজন গেলে তোমরা, একটা মেয়েকে খুঁজে পেলে না? 4-5 ঘন্টা হলো গেছে, বিদেশে তো আর পৌঁছে যায়নি। দেখো, আমরা কোনো ট্রেনিং নেইনি হারিয়ে যাওয়া মানুষদের খোঁজার। তোমার ভুল সিদ্ধান্তের জন্যই আজকে আমাদের সব ভোগ করতে হচ্ছে, তাই আমাদের উপরে চিৎকার করা বন্ধ করো। এই, পলিটিশিয়ান হওয়ার ট্রেনিং তো দিয়েছি, হ্যাঁ? তুই ভালো করেই জানিস ওকে খুঁজে পাওয়াটা কতটা জরুরি। যদি ও কোনো ভুলভাল ডিসিশন নেয় না, যদি নিজেকে শেষ করে দেয়, তাহলে সব দায় তোর ঘাড়ে পড়বে। তখন হোস নেতা। নম্রতা! 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 কোথায় যেতে পারে ও? এই মেয়েটাকে দেখেছেন?
নম্রতা একজনের অবৈধ সন্তান, একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। নম্রতা! আর যদি কিছু একটা হয়ে যেত, আমি যদি নম্রতাকে চিরজীবনের মতো হারিয়ে ফেলতাম? নম্রতা, আমরা তোমাকে একটা কথা বলতে চাই। আমরা তোমাকে বলতে চাই যে আমরা তোমাকে খুব 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 ভালোবাসি। আই লাভ ইউ টু মাম্মা বাবা। একটা কথা সব সময় মনে রাখবি, যাই হয়ে যাক না কেন, মা বাবা তোকে সব সময় এভাবেই ভালোবাসবে। আমরা সব সময় তোর সাথে এইভাবেই থাকবো। বাবা, তোমরা কেন চলে গেলে? তোমরা জানো, সবাই বলছে যে আমি তোমাদের মেয়ে নই। তোমাদের দুজনকে যাওয়ার দরকার ছিল না। আমি একদম একা হয়ে গেছি এখন, একদম একা। কেউ আমার নেই, কেউ মানতেই চাইছে না যে তোমরাই আমার মাম্মা বাবা। নম্রতা, কখনো এরকম ছিলি না নম্রতা। আমি সব সময় তোকে পজিটিভ থাকতে দেখেছি, আমি তোর জীবন কাটানোর ভঙ্গিমা দেখেছি। তুই হঠাৎ এরকম কেন হয়ে গেলি? জানি না আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন, কিন্তু কিন্তু আজকে ওইসব কিচ্ছু নেই। নম্রতা বলে কেউ নেই, ঈশান আমার কেউ নেই এখন।
নেই যে যে আমার নিজের হয় আর আমি তার, যাদেরকে আমি এত ভালোবাসতাম, নিজের ফ্যামিলি ভাবতাম, তারা সবাই অপরিচিত বেরোলো। ওটা তো ওনাদের কর্তব্য ছিল আমাকে বড় করে তোলা, আমাকে ঠিকভাবে মানুষ করা। এখন লাগছে যেন আমি অনাথ। আমার সাথে কারোর কোনো রক্তের সম্পর্ক নেই, আমি তাদের চিনিও না। আমার মাম্মা বাবাকে আমি চিনি না। আমি কে? কি মনে হয় তোর এতদিন যেভাবে বেঁচেছিস সব মিথ্যে? তুই কি জানিস না সত্যি কোনটা? নম্রতা যেটা তোর সেটা তোরই, সেটা অন্য কারুর না। যেটা তুই সেটা তুই। এই দেখ, আমরা সবসময় এভাবেই থাকবো তোর সাথে। সব সময় তোর স্ট্রেংথ আর পাওয়ার হয়ে। এই ভিডিওতে দুজন আছে, না ওদের কথা মিথ্যে, না ওদের চোখ মিথ্যে, না ওদের ভালোবাসা মিথ্যে। যেই কেউ এসে কোনো একটা কিছু বললো আর তুই মেনে নিবি? নম্রতা সত্যের আর এক নাম বিশ্বাস। যদি নিজের জীবন সম্পর্কে কারোর বিশ্বাস থাকে তাহলে তার কাছে সব আছে। তুই সবসময়ের জন্য একটা কথাতেই বিশ্বাস করেছিস যে তুই বীর আঙ্কেল আর তনু আন্টির মেয়ে। কিন্তু তাহলে মাম্মা বাবা আমাকে এই মিথ্যেটা কেন বললো যে আমি জেসমিন আন্টির মেয়ে? কারণ ওরা তোর জন্য এটাই ঠিক ভেবেছিল। কোনো সত্যি যদি মানুষের জীবন নষ্ট করে দেয় তার থেকে মিথ্যে কথা বলা ভালো। ওনারা তোর আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। যদি ওনারা ওই সময় সত্যি বলে দিতেন কি অবস্থা হতো তোর? সম্পর্কটা কি কি হয়? সম্পর্ক মনের সাথে জড়িত থাকে, আবেগের সাথে জড়িত থাকে, মানুষের সাথে জড়িত থাকে। একটা ছোট্ট কথার জন্য কোনো সম্পর্ক শেষ হয়ে যায়? তুই যদি কারোর জন্য মনে ফিল করিস সেটা এত সহজেই চলে যায় নাকি? আমি বুঝতে পারছি এখন তুই যেটা ফিল করছিস, কিন্তু কোনো কিচ্ছু বদলায়নি। যেই মানুষগুলো তোকে কাল পর্যন্ত ভালোবাসতো তোর আইডেন্টিটি নিয়ে, তারা আজকেও সেরকমই ভালোবাসে তোকে আর সব সময় করতে থাকবে। আমরা ভুলে যাই নম্রতা, যাদেরকে আমরা সব থেকে বেশি ভালোবাসি তাদেরকেই কষ্ট দিয়ে ফেলি তখন যখন আমরা দূর হয়ে যাই তাদের থেকে। এখানে লুকিয়ে বসে থাকলে কিচ্ছু হবে না, কাঁদলেও কিচ্ছু হবে না। বাকি তোর যা ঠিক লাগে তাই কর, কিন্তু আমার এমন মনে হয় যে তুই নিজের রাস্তা নিজে বানাবি। যাওয়া যাক। অদিত আর পলিটিক্সে আপনার মুখ উজ্জ্বল করতে পারবে না, কারণ ও নম্রতার স্বামী। তাই এবার নিখিল নেবে অদিতের জায়গা। আসন্ন অ্যাসেম্বলি ইলেকশনে তুমি আর দাঁড়াবে না, নিখিল দাঁড়াবে। তুমি শুধু এটাই ভেবে নাও যে তুমি নম্রতার স্বামী হওয়ার শাস্তি ভোগ করছো। ও, তাহলে ফাইনালি তোর সুবুদ্ধি হয়েছে বলতে হবে। মাম্মা, আই এম সরি। না না, পিছিয়ে যা। জ্যাসমিন না কাউকে সরি বলে আর না কারোর সরি শোনে। আমি শুধু শাস্তি দিতে জানি। তাহলে শুরু করে দে, উঠবোস কর এবার। হ্যাঁ হ্যাঁ, কর কর। ব্যাস নূর, দেখ, আমি তোকে শুধু এইটুকুই বোঝাতে চাই যে আমি তোর মা। আর যতক্ষণ না আমি তোকে শাস্তি দিচ্ছি, তোর মাথার বুদ্ধিগুলো কাজ করবে কি করে? তুমি অন্য মায়েদের মতো কোথায়? তুমি তাহলে তুই কি শান্ত ভদ্র ঘরোয়া মা ডিমান্ড করছিস? তুই তো এখনো বুঝতেই পারলি না নূর, জ্যাসমিনের মতন মা তো লাখে পাওয়া যায় না, আরে কোটিতে পাওয়া যায় না। আমি তোর জন্য রান্না করি বা না করি, কিন্তু তোর লাইফের খিচুড়িটা আমি তোকে বানিয়ে খাওয়াবো, আর তাও আবার এমন যে তুই সেই স্বাদ কোনোদিন ভুলবি না।
মা, আই নো ইউ আর দ্য বেস্ট। আর ডেমোটা তো আমি দেখেই ফেলেছি। আর আমি এটা জানি যে আমার মতো মেয়ের মাম্মা ঠিক একটা অ্যাটম বম্বের মতোই তো হবে। আচ্ছা তাহলে চল, তাড়াতাড়ি বল এবার আমাকে যে ওখানে কি কি হলো, কারণ ওখানে যা যা ঘটেছে সেটা তোর মাথায় তো ঢুকবে না, কারণ তুই এখনো অনেক ছোট। কিন্তু টেনশন করিস না, আমি তোকে ভালো করে ট্রেনিং দিয়ে দেব। আর আমি এমন একটা প্ল্যান বানিয়েছি যে তোর এই অকর্মণ্য নিখিলও অনেক কাজের হয়ে যাবে। আর তোর বরের বাবাও আমার সব কথা মেনে চলবে। ব্যাস তোকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই নিখিলের কাছে অপরচুনিটি আসবে ওর বাবার কথা শুনে চলার, ও যেন রেডি থাকে। সেটা আমি করে ফেলবো। আর আমি এটা জানি যে নিখিল একটু বোকা টাইপের বটে, কিন্তু রিমোটটা আমার হাতেই আছে। আমি ওকে ঠিক সামলে নেব। ও ম্যাডাম, তোকে শুধু নিখিলকেই নয়, ওই নম্রতাকেও সামলাতে হবে, কারণ ও একদম ওর মা তনুর মতো হয়েছে। তনু মিছরির ছুরি ছিল তো এ বিষাক্ত মিছরি। মানুষ যদি হাসতে হাসতে মরেও যায় না, তাও কেউ বুঝতে পারবে না যে এটাই এদের গুরু মন্ত্র। কিন্তু ও তো এখন নিখোঁজ। ও হারিয়ে যায়নি, তোর মাথা খারাপ হয়ে গেছে। কিচ্ছু জানিস নাকি তুই? নম্রতা কোনো দিনও হারিয়ে যাবে না, কারণ ওর মা ছিল তনু। ও জ্যাসমিন নাকি যে একবার পালালো তো পালালো, ও আবার ঠিক ফিরে আসবে। নম্রতা ঈশানের সাথে? এই ছবিটা তো আমায় তুলতেই হবে। এখানে সবাই চিন্তা করছে যে নম্রতা কোথায়, নম্রতা কোথায়। আর এদিকে মেয়ে তো দেখছি পুরনো প্রেমিকের সাথে নতুন প্রেমের উপাখ্যান লিখছে। বাহ, দারুণ ব্যাপার। বলে দাও না সবাইকে যে ও তনু বীরেরও মেয়ে নয়, আমারও মেয়ে নয়, আসলেও একজন ক্রিমিনালের মেয়ে, একজনের অবৈধ সন্তান। এই সত্যটা আমার কাছে সব থেকে বড় মিথ্যে। আমাকে বিশ্বাস কর, আমি তোকে তনু আর বীরের সন্তান বলেই মনে করি। তুই যেটা ছিলিস সেটাই আছিস, চিন্তা করিস না। বউ, কোথায় চলে গেছিলি রে তুই মা? ঈশান, ধন্যবাদ বাবা। না দাদু, দাদু না, সবকিছু ঠিক আছে। নম্রতা তোমার কাছেই আছে, সব ঠিক আছে। তুমি জানো না বাবা, তুমি আমার কত বড় উপকার করেছো। না দাদু, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। নিজের খেয়াল রেখো। টেনশন করিস না, এইবার আমি নম্রতার এমন অবস্থা করেছি যে ও কাউকে মুখ দেখানোর অবস্থাতেও নেই। বেচারি, না একুল রইল, না অকুল রইল, না সন্ধুদের রইল, না সিংদের, কারণ আমি ওর পরিচয়ের সঙ্গে সঙ্গে ওর সব কিছু কেড়ে নিয়েছি। শেষ হয়ে গেছে ওর অস্তিত্ব। এবার বাড়ির প্রত্যেকে ওকে সেই চোখে দেখবে। এবার যে নজরে সবাই নম্রতাকে দেখবে, সেই নজরে সম্মান তো আর এতটুকুও থাকবে না।
সরি দিদা। না শোনা, সরি দাদু, আমার জন্য তোমরা তোমাদের দুজনকে না না রে মানা, তুই কেন সরি বলবি? সরি তো আমার বলা উচিত রে। না দাদু, সরি তো আমারই বলা উচিত, তাই না রে? তোর জীবনের এত বড় ঘটনা আমি লুকিয়েছিলাম। আর জানিস মা, আমি তোকে কিভাবে বলতাম বল? আর আমার তো এই কথাগুলো মাথাতেও ছিল না। আমি শুধু এইটুকু জানি যে তুই আমাদের পরিবারেরই একজন, আর আমাদেরই হয়ে থাকবি। ব্যাস অনেক হয়েছে বাবা। যতই তুমি নম্রতাকে এবার আমার নাতনি বলে ওর মন রাখার চেষ্টা করো, কিন্তু এবার তো নিজেও জেনে গেছে যে ও আসলে কার মেয়ে। আমাদের মধ্যে কারোর রক্ত নেই ওর মধ্যে, আর এই কথাটা এবার সবার চোখে দেখা যাবে। এবার ওর শ্বশুর বাড়িতে ওর যা অস্তিত্ব তাই থাকবে, একজন ক্রিমিনালের অবৈধ মেয়ে। ওগো শোনো না, তোর খিদে পেয়েছে তো যাও কিছু নিয়ে এসো ওর জন্য, গিয়ে ওর প্রিয় আলুর পরোটা করে আনো। আচ্ছা পকোড়া খাবি? করে পকোড়া। হ্যাঁ করে পকোড়া, তুই ভালোবাসিস তো। ওরে নম্রতা মা, আমি না তোর শ্বশুর বাড়িতে ফোন করে দিচ্ছি। এখনো ওরা হয়তো চিন্তায় আছে। শত্রু তো পরিবারের মধ্যেই থাকে জানি। এখন এই খুনির মেয়েটাকে কিভাবে হজম করব ভাবছি। নীরু। সরি বৌদি। নম্রতা, কোথায় চলে গিয়েছিলে তুমি? বলে যেতে পারতে তো, আমরা সবাই কত চিন্তা করছিলাম বলো তো। আমি তোমাকে অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম, তোমার থেকে এটা আশা করিনি। আশা তো আমরা সেটাও করিনি জামাইবাবু, যেটা ঘটেছে। আমি বলছি সবাই প্রস্তুত থাকো, যখন যা খুশি হতে পারে। চুপ করো না। আপাতত আমরা যেটা পারি বৌদিকে ওয়েলকাম করতে। এভরিথিং ইজ ওয়েল নাও। বৌদি কোথায় চলে গেছিলে তুমি? আমরা সবাই খুব চিন্তা করছিলাম। দেখো, কোনো প্রবলেম হোক, যদি ঘুরতে যেতে ইচ্ছে করে আমাকে বলবে, আমি নিয়ে যাব তোমাকে। আর মন ভরে গেলে নিয়ে চলে আসব, কিন্তু না বলে প্লিজ কোথাও যেও না। নম্রতা, আমরা ছোটবেলা থেকে একসাথে থেকেছি। আমার কখনো এটা মনে হয়নি যে তুই আমার দিদি নোস। কিন্তু তোর কষ্ট যখন তুই আজ আমার সাথে শেয়ার করলি না, নিজে সব কিছু একা সহ্য করলি, এমনকি এই বাড়ি ছেড়ে চলে গেলি, তখন আমার মনে হলো তুই আমাকে পর করে দিয়েছিস। নম্রতা, তুই ভুলিস না আমি তোর বোন, আর আমি সব সময় আছি। যে কেউ আমাকে যাই বলুক না কেন, আমি কারো কথা শুনবো না। আই এম সো সরি। আপনারা আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। থাক 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 থাক, বেঁচে থাকো। ব্যাস মা, সুখে থাক।
এখন আসল সত্যিটা সবাই তো জেনেই গেছেন। কিন্তু আমি জানি যে আমাদের মেয়ে খাঁটি সোনা। সেই জন্য ওকে নিয়ে আমাদের কোনো ভুল ভাবনা যেন না থাকে। কিন্তু তবুও আপনারা যদি একে পেতল মনেও করেন তাহলে কোনো ব্যাপার নয়। আমাদের মেয়েকে আমাদের সঙ্গেই নিয়ে যাব, কারণ ও আমাদের কাছে যা ছিল আজও তাই আছে। ও আমাদের হৃদয়ের ধন, আমাদের প্রাণও। আমি ওকে এমন কোনো জায়গায় রেখে যেতে পারবো না যেখানে ওর অসম্মান হয় আর ওকে লজ্জিত হতে হয়। চল। দাঁড়ান আপনি। আপনার কি মনে হয় যে আমরা রূপঙ্কর বাবু, একটা মেয়ে যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে তখন তার কিছু কর্তব্য থাকে। নম্রতার বিয়ে এই বাড়িতে হয়ে গেছে। ও এ বাড়ির বৌমা, এ বাড়িতেই থাকবে, অন্য কোথাও যাবে না। ওর ভাগ্য এবার এই পরিবারের ভাগ্যের সাথে জুড়ে গেছে। তুমি যে ভুল করেছো না, এবার সেটা আমি ক্ষমা করলাম। কিন্তু আবার যদি এই ভুল কখনো করতে দেখি, আমি কিন্তু কিছুতেই সেটা বরদাস্ত করব না। এই পরিবারের প্রত্যেক সদস্য কোনো কিছু করবার আগে, এমনকি নিঃশ্বাস নেবার আগেও হাজারবার চিন্তা করে। আমাদের পরিবারের সাথে একবার যে যুক্ত হয়, আমৃত্যু সেই সম্পর্ক টিকে থাকে। এই কথাটা নিজের মনের মধ্যে গেঁথে নাও। দ্বিতীয়বার আর বোঝাবো না। আজকের পর এই বিষয় নিয়ে এই বাড়িতে কেউ কথা বলবে না। বুঝতে পেরেছিস? খুনি মেয়ে। দেখ মা, তুই নিজেকে কখনো নিঃসঙ্গ আর দুর্বল ভাববি না। আর পৃথিবীর সমস্ত সম্পর্ক যদি নষ্টও হয়ে যায়, কিন্তু তোর এই দাদু, তোর দাদু কখনো বদলে যাবে না। আর তোর না কারোর কাছে মাথা ঝোঁকানোর কোনো প্রয়োজন নেই। কোনো ভুল করিসনি রে তুই। বেঁচে থাক মা। কেন 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 ভাবছি আমি ওর কথা? কেন আমি ওকে ভুলতে পারছি না? কেন? যাই হোক না কেন, নম্রতার যেন কোনো কষ্ট না হয়, ও যেন সবসময় ঠিক থাকে।
তোমার সাহস কি করে হলো আমার কাবার্ডে হাত দেওয়ার? This is my cupboard, okay? আর আমার এই কাবার্ডে তোমার জামা কাপড় রাখবে না। কিন্তু অদিত, আমিও তো এখন এই রুমেই থাকি, আর আমারও তো জিনিস রাখার জন্য একটা জায়গা চাই নাকি? সো দ্যাটস নট মাই প্রবলেম, ওকে? এটা তোমার বিয়েতে হ্যাঁ করার আগে ভাবা উচিত ছিল। আমি যদি তোমার আসল পরিচয়, তোমার আইডেন্টিটি আমি জানতাম, তাহলে এই বিয়েতে আমি না করে দিতাম। তুমিও জানো যে তুমি যখন জেনেছো আমিও তখনই জেনেছি, আর এইসব জানার পরেও তুমি কেন আমার উপর রেগে যাচ্ছ? তুমি জানতে চাইছো তো আমার রাগের কারণ কি? তো শোনো, অদিত আর রাজনৈতিক দিক থেকে তোমার মুখ উজ্জ্বল করতে পারবে না, কারণ ও নম্রতার স্বামী। তাই এবার নিখিল দাঁড়াবে অদিতের জায়গায়। উনি ড্যাড আর আমাকে হুমকি দিয়েছেন, আমি যদি নিখিলকে ইলেকশনে না দাঁড় করাই তাহলে উনি তোমার সত্যিটা মিডিয়ার সামনে বলে দেবেন, আর আমার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আই এম সো সরি অদিত, আমি তোমার ফ্রাস্ট্রেশনের কারণ বুঝতে পারছি, কিন্তু এটাতে আমার কি দোষ? অফকোর্স এতে তোমারই দোষ। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হতে তাহলে আমার লাইফ আর আমার ক্যারিয়ার আর আমার ফিউচার বরবাদ হতো না। তুমি আমার ভালো মানসিকতার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করেছো। তুমি একজন চালাক আর একজন স্বার্থপর মেয়ে। ব্যাস অদিত, আমি কোনো চালাকি বা ছলচাতুরি করিনি, আর ব্যবহার তুমি আমাকে করেছো নিজের দরকারের জন্যে। তুমিও তো পারতে এই বিয়েটাতে মানা করতে। দেখো, আমি মানা করেছিলাম, কিন্তু আমি আমার বাবার জন্য এই বিয়ে করতে রাজি হয়েছি। উনি আমার কথাই শোনেননি। কিন্তু তোমার তো কেউ ছিল না, তুমি তো না করতেই পারতে। হোয়াট ডু ইউ মিন বাই তোমার তো কেউ ছিল না? আমার দাদু আছে, ওনার সঙ্গ সবসময় আমার সাথে আছে, আমি অনাথ নই। উনি যদি এতটাই ভালোবাসতেন তাহলে ওনার কাছে রেখে দিতেন কেন? আমাদের কাছে একজন খুনির মেয়েকে পাঠিয়েছেন। লিসেন, দেখো, তোমার পাস্টের জন্য আমি কিন্তু আমার ফিউচার নষ্ট করব না। দিনরাত আমি পরিশ্রম করেছি, ছোট থেকে স্বপ্ন দেখেছি একজন সাকসেসফুল পলিটিশিয়ান হওয়ার, আর সেটাকে কিছুতেই শেষ হতে দেব না। আমি কোনো দাবার বোর্ডে নই যে ওই ম্যাডাম জ্যাজ আমাকে যখন তখন রিপ্লেস করে দেবেন। এই জায়গাটা শুধু আমার, আর এই জায়গা আমি কাউকেই নিতে দেব না। এক মিনিট অদিত, আমি আমার অতীত তো বদলাতে পারবো না, কিন্তু আমরা আমাদের চিন্তাধারা বদলে এই সিচুয়েশনের কোনো সলিউশন তো বের করতেই পারি। তাহলে বের করো সলিউশন। তুমি এমন কোনো সলিউশন বের করো যাতে তোমার সত্যিটাও বাইরে না আসে আর আমার পলিটিক্যাল ক্যারিয়ারও বেঁচে যায়। আর যতক্ষণ তুমি সলিউশন বের না করছো ততক্ষণ আমি তোমাকে এইভাবে আরো কষ্ট দিতে থাকবো। এবার তুমি আফসোস করবে ওই রাতে তুমি মণ্ডপে কেন গিয়েছিলে আর তুমি আমাকে কেন বিয়ে করেছো। হে উপরওয়ালা, যদি আপনি আমার জন্য এইটাই ভেবে থাকেন তাহলে তাও ঠিক আছে, কিন্তু একজন বউয়ের যা কর্তব্য আর রেসপন্সিবিলিটি কি করে পালন করব? আমি কখনোই চাইবো না যে আমার জন্য আমার স্বামীর নাম আর ক্যারিয়ার নষ্ট হোক। প্লিজ আমায় সাহায্য করুন, আমায় রাস্তা দেখান। যেন আমি অনাথ। আমি জানি না যে আমার মাম্মা বাবাকে আমি কে। আমি কিচ্ছু চাই না উপরওয়ালা, তুমি শুধু ওর খেয়াল রেখো, তুমি ওর সাথে থেকো, ওকে ওর রাস্তা দেখিও। দেব, তাড়াতাড়ি এসো, ওয়েট করছি তোমার জন্য। হ্যাঁ নিখিল, কোথায় যাচ্ছিস তুই এখন? ফ্রেন্ডদের সঙ্গে পার্টি করতে যাচ্ছিলাম। তোর বিয়ে হয়ে গেছে, এবার একটু কাজকর্ম কর, কিছু দায়িত্ব কাঁধে নে। আগামী অ্যাসেম্বলি ইলেকশনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে অদিতের বদলে ইলেকশনে তুই দাঁড়াবি।
তাই জন্য প্রত্যেকটা পাবলিক মিটিংয়ে প্রত্যেকটা পাবলিক ফাংশনে যাওয়া শুরু করে দে। অদিতের থেকে কাজ শেখ, আর ওর থেকে এটাও জেনে নিস যে পলিটিক্সে কি করা উচিত আর কি উচিত নয়। আজ একটা বিল্ডিং ইনঅগ্রেশনের ফাংশন আছে যেখানে অদিতের যাওয়ার কথা, কিন্তু ওকে না পাঠিয়ে আমি তোকে পাঠাবো। আর যদি নূর সাথে যেতে চায় ওকে নিয়ে যা। ওয়াও, সায়েন্টিস্টদের প্ল্যানও তো এত এফেক্টিভলি কাজ করে না যতটা এফেক্টিভলি আমার মাম্মার প্ল্যান কাজ করে। একটা ভালো দেখে ড্রেস বার করতে হবে। আরে সাবধানে, রান্না করে যাচ্ছিস? নূর চল আজ একসাথে রান্না করি। তুই আজকে রান্নাটা করে দে, আমি আর নিখিল খুব ইম্পর্টেন্ট একটা কাজে বেরোচ্ছি আজকে। বাবা আমাদের পাঠাচ্ছেন। হ্যাঁ, পরে কথা বলছি, বাই। রান্নাঘরের থেকে তুমি দূরেই থাকো। কে জানে কখন তোমার কিসে রাগ হবে আর আমাদের খাবারে বিষ মিশিয়ে দিয়ে আমাদেরকে তুমি শেষই করে ফেলবে। ক্রিমিনালকে ভরসা করা যায় নাকি? যখন যা খুশি করতে পারে, তাই না? নীরু, সরি বৌদি। তুমি নিজের ঘরে যাও, প্রিন্স ডাকছে। হ্যাঁ, আর নম্রতা, তোমার এত কিছু করার কোনো দরকার নেই। তুমি এই বাড়িতে এসেছো শুধু পলিটিক্যাল কারণে, তাই সবার সঙ্গে ইমোশনাল বন্ডিং বানানোর সত্যিই কোনো প্রয়োজন নেই। তুমি নিজের ঘরে যাও, টিভি দেখো, ম্যাগাজিন পড়ো, যা ইচ্ছে হয় তাই করো, কিন্তু আমাদের চোখের সামনে এসো না। দাদা পলিটিক্স পছন্দ করে, ও ইন্টারেস্ট আছে, আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তোর যে স্ত্রী না, সে ক্রিমিনালের মেয়ে নয়, আর অদিতের স্ত্রী একটা ক্রিমিনালের মেয়ে। তাই ইলেকশনে তুই দাঁড়াতে পারিস, কিন্তু অদিত পারবে না। ওই চেস ম্যাডামকে তো আমি তোর শ্বশুরের আমার সাথে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাই নেই, কারণ ও খুব ভালো করে জানে যে জ্যাসমিন সন্থু আসলে কে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে তো, আমাকে দেখা কি পরে যাবি তুই ওখানে? মাম্মা, এটা পড়ে যাই। ইস বাবা, তোর কিচ্ছু হবে না নূর, তুই কোনো বিয়ে বাড়ি যাচ্ছিস না, একটা পাবলিক ফাংশনে যাচ্ছিস, বুঝেছিস? অন্য কোনো অপশনস দেখা, এগুলো একদম পড়া চলবে না। এটা কেমন? না, এটা? হ্যাঁ, এইটা একটু বেটার। একটা কাজ কর, এটাই পড়ে নে। আর নূর, তোকে এই কথাটা বারবার কেউ মনে করিয়ে দেবে না, তোকে নিজেকেই এটা মাথায় রাখতে হবে যে তুই কোনো সাধারণ নূর সন্থু নোস। আর তুই এখন একটা পলিটিক্যাল ফ্যামিলির বৌমা, একটা ফেমাস পরিবারের বউ এবং পলিটিশিয়ানের ওয়াইফ। আর একটা কথা বিশেষ করে মনে রাখবি নূর, তোর স্ট্যাটাস, তোর জামা কাপড় থেকে বডি ল্যাঙ্গুয়েজ, এই সবেতে যেন ধরা পড়ে। সব সময় সবার চোখের দিকে তাকিয়ে কথা বলবি, কাঁধ উঁচু করে আর মাথা উঁচু করে রাখবি সব সময়। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, লোক যেন সব সময় তোর ব্যাপারে কথা বলে, তা সে ভালো কথা হোক বা খারাপ কথা। শুধু তোকে এই কথাটা মাথায় রাখতে হবে যেন তুই সব সময় লাইম লাইটে থাকিস। ড্যাড, এসব কি বলছো তুমি? তুমি আমার কথা শোনো, আমি ইলেকশন লড়তে চাই না। তর্ক করিস না, আমি বললাম তো যেতে। ড্যাডকে আমি এটা করতে দেব না। যে জায়গা নিখিলের নয় সেখানেও যাবে না, ওর বদলে আমি যাব ওখানে। তুমি ওকে এ সমস্ত কি বলছো? তোমার মনে হয় যে নিখিল এই সব কিছু? আর অদিত, পলিটিক্স তো অদিতের স্বপ্ন ছিল, তাই না? আর এই স্বপ্ন তো তুমিই ওকে দেখিয়েছো। তোমায় মাঝখানে কথা বলার পারমিশন কে দিয়েছে? আমি জানি যে আমি কি করছি, আর এসব আমি নিজের খুশি মতো করছি না। অদিতের মতো একজন যোগ্য ছেলে থাকতেও আমাকে এই নিষ্কর্মাকে পাবলিকের সামনে দাঁড় করাতে হচ্ছে। তাহলে কেন তুমি এসব করছো? তা তোমাকে বলা প্রয়োজন বলে মনে করছি না আমি। আর ভালো এতেই হবে যদি আমার কোনো বিষয়ে নাক না গলাও, বুঝেছো? আমি তো তোমার এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা বুঝে যাব, কিন্তু অদিত তো বুঝবে না। ও তোমার কথা কোনো দিন শুনবে না। তুমি এই বাড়িতে এসেছো শুধু পলিটিক্যাল কারণে, তাই সবার সঙ্গে ইমোশনাল বন্ডিং বানানোর সত্যিই কোনো প্রয়োজন নেই। একেই বলে একজন সাহসী পুলিশ অফিসার।
এএসপি ঈশান নিজের জীবনকে বাজি রেখে একজন ভয়ঙ্কর ক্রিমিনালকে অ্যারেস্ট করেছেন এবং নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন। উনি একাই সাহসিকতার সঙ্গে ক্রিমিনালকে ধরেছেন এবং এই মিশনে এএসপির জীবনও যেতে পারত, কিন্তু তা সত্ত্বেও উনি এই মিশনে গেছিলেন। এই জন্য ওনাকে একটা বড় স্যালিউট। তুমি নিজে লয়্যালটির কথা বলো আর তুমি সুযোগ পেলেই ঈশান কি করে সেটা দেখছো। একবার তুমি সুটকেসে ওর পিকচার রাখছো, আবার তুমি ওর ভিডিও দেখছো বসে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটা পাবলিক অ্যাপিয়ারেন্সে যেতে হবে। তোমার লয়্যালটি প্রুভ করতে চাও না? আজকে এটাই সুযোগ তোমার। এবার আমি দেখবো তুমি আমায় কতটা সাপোর্ট করো। আমার পলিটিশিয়ান হওয়ার কোনো ইচ্ছে নেই। আমার লাইফে আমি যেমন আছি খুশি আছি। এসব তুমি কি বলছো নিখিল? খুশি হওয়ার সুযোগ আমরা এতদিনে পেয়েছি। পলিটিক্সে সব কিছু আছে। ভেবে দেখো, তোমার কাছে টাকা থাকবে, পাওয়ার থাকবে, নাম পাবে, সম্মান পাবে। তুমি যা যা চাও তুমি সব কিছু পাবে। নূর, দিস ইজ নট ফর মি। আমার অন্য স্বপ্ন আছে। ড্যাড সবসময় অর্ডার দেয়, আমার কি ইচ্ছে জানতেই চায় না। আচ্ছা ঠিক আছে, চলো, ঠিক আছে, ফাইন। কিন্তু আজকে তো তোমায় যেতেই হবে, নইলে বাবা খুব রেগে যাবেন। ফিরে এসে আমরা ওনার সাথে ঠান্ডা মাথায় কথা বলবো, ওকে? হ্যাঁ। ও নূর, কত সুইট তুমি, কতটা বোঝো তুমি আমায়। সব কিছু নিজের ইচ্ছা মতো চালাতে গেলে তোমাকে তো সাপোর্ট করতেই হবে বেবি। আমার মাম্মা এত বড় গেম এমনি এমনি খেলেনি। নম্রতাকে পিছনে ফেলে এবার আমি এগিয়ে যাব। এই বাড়ির কুইন এবার আমি হব। ড্যাড, যেমনটা ডিসাইড করেছিলাম, ইনগ্রেশন ফাংশনের জন্য আমি আর নম্রতা যাচ্ছি। তোর মাথা ঠিক আছে তো? তুই জানিস না আমি নিখিলকে ওখানে পাঠাচ্ছি। আর তাছাড়া এবার ইলেকশনে নিখিলই দাঁড়াচ্ছে। তুমি টাইমটা দেখেছো? নিখিল এখনো পর্যন্ত রেডি হয়নি। দেখো বাবা, যার কোনো সময় জ্ঞান থাকে না, পলিটিক্সে তার সময় কোনোদিনও আসে না। তুই বোধহয় ওই মহিলাকে এখনো চিনিস নি। ওই মহিলাকে আমার চেনার দরকার নেই ড্যাড। দরকার হলে তুমি চিনে নাও। তুমি ভয় পেয়ে পেয়ে ওনাকে মাথায় তুলেছো। ওনার সব কথা শুনে, ওনার সব কথাতে রাজি হয়ে। ওনাকে আমি ভয় পাই না। হ্যাঁ, চলো নম্রতা। নিখিল, তুই যেখানে যাওয়ার তুই সেখানে যা। এই ভেনটা আমি আর নম্রতাই দেখে নিচ্ছি। তুই এখন ফ্রি, তোর লাইফটা এনজয় কর। থ্যাংক ইউ সো মাচ দাদা, বাঁচিয়ে নিলি তুই আমাকে। চলো যাওয়া যাক। এই কোথায় চললি? চলে আসবো এক্ষুনি। তুই কি ভেবেছিস আমি খুব সহজে এটা মেনে নেব? হ্যাঁ, তোকে আমি 2 দিন সময় দিচ্ছি, মেনে নে, নাহলে তুই খুব ভালো করে চিনিস আমাকে। অদিত আর রাজনৈতিক দিক থেকে তোমার মুখ উজ্জ্বল করতে পারবে না, কারণ ও নম্রতার স্বামী। আসন্ন অ্যাসেম্বলি ইলেকশনে তুমি আর দাঁড়াবে না, নিখিল দাঁড়াবে। অদিত প্লিজ ভলিউমটা কম করো, প্রচন্ড জোরে বাজছে। অদিত প্লিজ ভলিউমটা একটু কম করে দাও। অদিত অ্যাটলিস্ট গাড়ি তো একটু আস্তে চালাও, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যদি এতই ভয় করে তাহলে ভালো করে ধরে বসো আর চিৎকার করো না।
রেড লাইট আছে, প্লিজ রেড লাইট ক্রস করো না। তো কি করব? তো তোমার পুলিশ বয়ফ্রেন্ডের ভয়ে কি গাড়ি চালাবো? অদিত, অদিত প্লিজ আস্তে চালাও, আমার প্রচন্ড ভয় লাগছে। অদিত, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অদিত গাড়ি দাঁড় করাও, অদিত দাঁড় করাও, অদিত দাঁড় করাও গাড়িটা প্লিজ, জাস্ট স্টপ দ্য কার। Now get out. I said get out. Now be comfortable. অটো করে চলে এসো আর লিসন সময় মতো পৌঁছে যেও। মনে রেখো তুমি অদিতের ওয়াইফের রোলটা প্লে করছো। দাদা, ওই সামনের গাড়িটার পেছনে চলুন প্লিজ। ব্রেকটা তো কাজ করছে না। অদিত, জয়েন স্যার। জয় হিন্দ স্যার, আজকে সকাল সকাল আপনি এখানে? আমি ওই রাউন্ডে বেরিয়েছিলাম। ইনচার্জ কে? স্যার, ইনচার্জ ভেতরে আছে, আমি ডেকে আনছি। ওভার স্পিডিং করছিস? তোকে তো আমি দেখছি। এক মিনিট, এটা ওভার স্পিডিং এর কেস নয়। মনে হয় গাড়ি ব্রেক ফেল হয়েছে। তাড়াতাড়ি কন্ট্রোল রুমে ফোন করো, আমি পৌঁছাচ্ছি। অদিত, দাদা একটু জোরে চালান। Oh shit! সরে যান ওখান থেকে স্যার, সরে যান ওখান থেকে। পেট্রোল লিক হচ্ছে। অদিত, অদিত, অদিত,
ঈশান, ঈশান না, ঈশান, ঈশান বেরো তাই তুই, ঈশান ছাড়ুন আমায়, ঈশান। কিচ্ছু হবে না। আরে স্যার স্যার ঈশান না। প্লিজ আমাকে বাঁচা। ঈশান না, ঈশান ফেরো তাই প্লিজ। ছাড়ুন, ছাড়ুন। অদিত বলছিল যে ও আমাকে ভয় পায় না। কোনো ব্যাপার না, এবার ভয় দেখিয়ে দেব। আর
এমনিতেও কেউ যদি আমার কথাটা তো সহজে শুনে ফেলে না, আমি সেই কিকটা পাই না। মামা তুমি বুঝতে পারছো না, ও কিছুতেই শুনবে না। ওর জেদের মধ্যেও একটা একটা অদ্ভুত কনফিডেন্স ছিল। জ্যাসমিন মানুষের জেদটাও ভাঙতে জানে আর তার কনফিডেন্সও। আর তুই এখনো দেখিসনি ওই বাপ ছেলে দুজনের বুলি কিভাবে বন্ধ হয়ে যায় আমার সামনে। যাই হোক, দেখ, অদিতকে নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। আমার তো তোর ওই অকর্মণ্য বটটাকে নিয়েই চিন্তা হয়। কোথায় আমি ওকে এত বড় একটা চেয়ার দিতে চাইছি আর ও একটা মোড়ায় বসার জন্য ছটফট করছে। বোকা একটা। সত্যি মাম্মা, ও একদম কিচ্ছু বুঝতে পারে না। এমন একটা ওষুধ দাও যেটা ওকে খাওয়ালেই একদিনের মধ্যে ওর বুদ্ধি খুলবে। ও ভালোবাসে তোকে নিজের সবটা দিয়ে। ব্যাস, তাহলে আর কি নূর, হয়ে গেল আমাদের কাজ। ছেলেদের ভালোবাসা মেয়েদের এমন একটা অস্ত্র যা দিয়ে ছেলেরা নিজেই নিজেকে শেষ করতে চায়। আর মারতে কি করে হবে সেটা আমি তোকে শিখিয়ে দেব। আপাতত রুদ্রশেখর ওকে 2 দিনের সময় দিয়েছে, তারপর দেখা যাক কি হয়। কিন্তু এরপরেও যদি রাজি না হয়, অদিত পুরো তৈরি আছে এই সুযোগটাকে কাজে লাগাতে। ও নিজের বাবার কথাও শুনবে না। যে কারোর কথা শোনে না সে জ্যাসমিনের কথা শোনে, কারণ জ্যাসমিনের কাছে এখনো একটা তুরুপের তাস বাকি আছে। কে তোমার এই তুরুপের তাস? আমাকেও বলো না। দেখ নূর, সময়ের আগে নিজের চাল বুঝিয়ে দেওয়া কাঁচা খেলোয়াড়দের কাজ। আর তাছাড়া জ্যাসমিন তো 1 নম্বর খেলোয়াড়। সময় এলেই সব বুঝতে পেরে যাবি তুই। একটা কথা ভালো করে মনে রাখিস, এবার থেকে ওই বাড়ির দরজা সবার আগে তোর জন্য খুলবে, তারপর নম্রতার জন্য। চোখ খুলে তোমার মুখ দেখতে আমি এখন বাধ্য হয়ে গেছি। তোমার এই মুখকে আমি খুব ঘৃণা করি। অদিত, তুমি এই হসপিটাল থেকে ফিরে এসছো। উপরওয়ালা তো তোমার প্রাণ বাঁচিয়েছেন, আর আমি তো জাস্ট তোমার পিলো ঠিক করে দিচ্ছিলাম। বন্ধ করো তোমার এই ড্রামা। তোমার মুখ আমি দেখতে চাই না। আরে আরে দাঁড়া দাঁড়া, এটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই এটা ছোট? কোন অ্যাঙ্গেল থেকে এটা তো ছোট বলে মনে হচ্ছে। আর সব জানি আমি। তোর ডিপার্টমেন্ট থেকে কল করেছিল, সব বলেছে আমাকে যে কিভাবে তুই নিজের প্রাণের কথা না ভেবে ওই কি দরকার ছিল এসব করার। দেখ কতটা লেগেছে। আর তুই এখানে হসপিটালে কেন যাচ্ছিস না? তোর কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? চিৎকার করবি না ঠিক করবি, ধীরে সুস্থ করবি। তুমি বুঝতে পারো না? তোমার এই ভালো মানসিকতাকে আমি খুব ঘৃণা করি। তাই তোমার এই মিথ্যে ভালোবাসা আমাকে না দেখে আমার থেকে দূরে থাকো। তুমি দয়া করে তোমার এই মিথ্যে ভালোবাসা তোমার এক্স বয়ফ্রেন্ডকে দেখো। এসব আমি কি বলছি? কিসের এক্স?
সে তো এখনো তোমার মধ্যে বেঁচে আছে, তোমার মনে, তোমার ভাবনাতে, তোমার সবকিছুতে। Am I right? এইরকম কেন বলছো? এবারে আমি কি করলাম? তুমি আমাকে এটা অনুভব করিয়েছো, তোমার স্বামীর থেকে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে বেশি চিন্তায় ছিলে তুমি। যখন ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তখন তোমার চিৎকার, তোমার ভয়, তোমার টেনশন সব ওই ঈশানের জন্য ছিল। এবার তুমি কি বলবে এটাকে? ভুল, কোইন্সিডেন্স নাকি ভালোবাসা? আমি ঈশানকে ডাকছিলাম সেটা তুমি শুনতে পেলে, কিন্তু আমি তোমায় যখন ডাকছিলাম সেটা শুনতে পেলে না? ও আমার পাস্ট ছিল অদিত। আমার জীবন না এক মুহূর্তের মধ্যে বদলে গেছে, কিন্তু আমি তো আমার পাস্ট বদলে দিতে পারি না। না, সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু একটা খারাপ অভ্যেসের মতন ছাড়তে সময় লাগে। এখন আমি তোমার সাথে আছি, তোমার স্ত্রী আমি। আমার চিন্তাধারা বদলে গেছে, কিন্তু আমার স্বভাব বদলাতে সময় লাগবে। আমি বোকা নই, সব আমি বুঝতে পারি। ঈশান আমাকে প্রাণে বাঁচিয়ে কি প্রুভ করতে চেয়েছে? ও এটা বোঝাতে চেয়েছে যে ওর দয়াতে আমি বেঁচে গেছি। আমাকে জীবন ভিক্ষা দিয়েছে, ও আমাকে ছোট করতে চেয়েছে। ও সবাইকে দেখালো না থাকলে আমি শেষ হয়ে যেতাম। কি দরকার ছিল ওকে বাঁচানোর তোর? হ্যাঁ, আরে ওকে ওর মতোই ছেড়ে দিতিস না, এটাই ডিজার্ভ করে ও। ও যেটা আমাদের সঙ্গে করেছে না, যাকে তুই ভালোবাসতিস তাকেও বিয়ে করেছে, আমাকে ঠকিয়েছে। মল্লিকা, কি বলে যাচ্ছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি আমি। যেভাবে ওই দিন ও আমাকে ছেড়েছিল, যেভাবে নম্রতা তোকে ছেড়েছে। আমি শুধু আমার ডিউটি করছিলাম মল্লিকা। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি এটাই করতাম। আমাকে মিথ্যে বলিস না দাদা, আমি তোকে খুব ভালো করে চিনি। তুই ওকে এই কারণেই বাঁচিয়েছিস যে ও নম্রতার হাজবেন্ড। এরকম না মল্লিকা। তাহলে কিরকম বল আমাকে? মন ভেঙেছে আমার। তার মানে এটা তো নয় যে আমি মনুষ্যত্ব ভুলে যাই। ওরা তো ভুলে গেছে। আরে মনুষ্যত্ব নিয়ে ছেলে খেলা করছে ওরা, তাহলে তুই কেন তো মহান সাজছিস? ওর যেটা ঠিক লেগেছে ও সেটা করেছে, আর আমি সেটা করেছি যেটা আমার। কথা শেষ। অদিত প্লিজ, ও যে তোমার প্রাণ বাঁচিয়েছে এইটুকু তো রেসপেক্ট করো। আর তা যদি না হয় ওর মনুষ্যত্বের ওপর প্রশ্ন তো তুলো না। তো কি করব আমি? কি করব আমি? ওকে মাথায় তুলে রাখবো? অদিত, ইউ আর হার্টিং মি। অদিত, আমার লাগছে তুমি। অদিত, ইউ আর হার্ট। ছাড়ো আমায়। আর কখনো এই জিনিসটা করো না প্লিজ। যেমন তোমার বিয়ে হয়েছে তেমন আমারও বিয়ে হয়েছে জোর জবরদস্তি, কিন্তু যা হয়ে গেছে, আমি তোমার স্ত্রী, আর আমি একজন স্ত্রীর কর্তব্য ভালো করে পালন করব। নিজেকে আমার স্ত্রী বলে এই যে তুমি সবাইকে শোনাও না, এতে সত্যিটা কম, চিৎকার বেশি। আর যদি নিজের উপর এতটাই বিশ্বাস থাকে তাহলে প্রুভ করো আমার প্রতি তোমার কর্তব্য আছে। কারণ আজ পর্যন্ত শুধু আমি সহ্য করে এসেছি, কখনো তোমাকে অ্যাকসেপ্ট করে আর কখনো তোমার পাস্টকে অ্যাকসেপ্ট করে। তোমাকে আমি সহ্য করে নেব নম্রতা, কিন্তু একে আমি করব না। তুমি এখন কি বলছিলে? অভ্যেস বদলাতে সময় লাগে, আর যদি কেউ অভ্যেস ছাড়তেই না চায়, একেই বলে মনের মধ্যে এক আর মুখে অন্য কিছু। অদিত প্লিজ, সেই দিনও আমি তোমাকে বারবার এইটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে এই ছবিটা আমি আমার ব্যাগে রাখিনি। কিন্তু ডাস্টবিন থেকে বের করে ব্যাগের মধ্যে তুমিই তো এই ছবিটা রেখেছো, আমি তো ফেলে দিয়েছিলাম। দেখো, আমি জানি যে ওর জায়গা আমাদের জীবনে নেই, কিন্তু ওর জায়গা ওই ডাস্টবিনটাও নয়। অদিত, তুমি না চাইলে আমার উপর বিশ্বাস নাও করতে পারো, কিন্তু আমার এখন ঈশানের সাথে কোনো সম্পর্ক নেই।
তোমার অভ্যেস সত্যি বদলাচ্ছে। আমি বিশ্বাস করে নেব ওর সঙ্গে আর তোমার কোনো সম্পর্ক নেই। পুড়িয়ে দাও ছবিটা। আমি বিশ্বাস করে নেব ওর সঙ্গে সত্যি তোমার আর কোনো সম্পর্ক নেই। কাম অন, ডু ইট। I said do it. তোমাদের দুজনকে আমি ঘৃণা করি। सीने में दिल जैसे मरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया। सीने में दिल जैसे मरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया।